হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি সোহিনী মুখার্জি। আজকে তোমাদের এমসিকিউ এর সেট নাম্বার 16। তার আগে কিছু বলে নিই শুরু করার আগে। ফুড এসআই এর যে মক টেস্টগুলো পাচ্ছ তোমরা বাংলাতে পুরোপুরি সলিউশন সহ 65 টাকায় পেয়ে যাচ্ছ তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্টের যে কোর্সটাতে পেয়ে যাচ্ছ। এবং এটা অ্যাভেল করার জন্য তোমাদেরকে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কী করতে হবে, কল করে নিতে হবে। বাকি বিস্তারিত সমস্ত ডিটেলস তোমরা আমাদের যে এই যে ভিডিওটা আছে, ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাচ্ছ। WBP 2024কে টার্গেট করে আমাদের ইতিমধ্যে তৃতীয় নম্বর যে ব্যাচটা লঞ্চ করা হয়েছে। পেয়ে যাচ্ছ এতে 500টা মক টেস্ট পাচ্ছ, 250খানা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পাচ্ছ তাদের জন্য যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারছো না। আর তার সঙ্গে প্রতিটা চ্যাপ্টার স্পেসিফিক PDF পেয়ে যাচ্ছ। কত টাকায়? মাত্র 980 টাকায়। 60% অফ কিন্তু বেশি দিন থাকছে না। এটার জন্য তোমাদের কিন্তু নিচের এই যে ওপরের নাম্বারটা, এই নাম্বারে কি করতে হবে, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম করে নিতে হবে। WPPSC ক্লার্কশিপ যেটা প্রিলি এবং মেন্স পরীক্ষাকে টার্গেট করে তৈরি করা হয়েছে, যেখানে একটু করে বিস্তারিতভাবে ডিটেলসে পড়ানো হচ্ছে এবং প্রতিটা চ্যাপ্টারের শেষে কিন্তু আমরা MCQ ক্লাস নিয়ে আসছি। এবং এই যে তোমরা যে কোয়েশ্চেন আনসার করছো তার কিন্তু কনভেনশনাল যে রাইটিং সেটা চেক করার ব্যবস্থাও থাকছে। 1080 টাকা, এটাও কিন্তু এখন অফ আছে, কিছু পার্সেন্ট তোমরা অফ পাচ্ছ ইতিমধ্যে। তাহলে সব কিছুর যদি ওয়ান স্টপ সলিউশন তোমরা দেখো, তাহলে কিন্তু এই নাম্বারটাই হচ্ছে একটা মাত্র নাম্বার যেখানে তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। সুতরাং অবশ্যই অ্যাভেল করে নাও বেশি দেরি না করে। চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন। সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা কোনটা? পিট, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট। দেখো আনসার হয়ে যাচ্ছে আমাদের অ্যান্থ্রাসাইট। পিট কোনটা আছে? পিটের মধ্যে কার্বনের পরিমাণ, কার্বন কন্টেন্টটা কম পরিমাণে আছে, মাত্র 30 থেকে 40%। লিগনাইটের মধ্যে আছে কত পরিমাণ? 50% প্রায়। বিটুমিনাস যেটা থাকছে তার মধ্যে থাকে অপেক্ষাকৃত বেশি, 60% থাকছে। আর অ্যান্থ্রাসাইটের মধ্যে সব থেকে বেশি থাকে, দ্যাট ইজ গ্রেটার দ্যান 80% বা 80%-এর থেকে বেশি থাকছে। নেক্সট কোয়েশ্চেন, গুগল কত সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল? গুগলটা কি? গুগল হচ্ছে একটি ইন্টারনেট সার্চ ইঞ্জিন, আমরা জানি সার্চ ইঞ্জিন, রাইট। কে প্রতিষ্ঠা করেছিলেন? 1998 সালে প্রতিষ্ঠা হয়েছিলেন। 4 সেপ্টেম্বর ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গুগল প্রতিষ্ঠা করেন। এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়? মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, ধাতুকে গরম করলে তার রোধের কি হয়? কমে, বাড়ে, প্রথমে কমে তারপরে বাড়ে। আনসার হয়ে যাচ্ছে আমরা সবাই জানি বাড়ে। কোয়াশিয়রকর রোগটি কিসের অভাবে হচ্ছে? আয়োডিন, প্রোটিন, সোডিয়াম, ক্যালসিয়াম। কিসের অভাবে হয়? দেখো উত্তরে আছে প্রোটিন। একবার দেখে নিচ্ছি কি কি ডেফিসিয়েন্সি ডিজিজ বা অভাবজনিত রোগগুলো কি কি হয়। কোয়াশিয়রকর এবং ম্যারাসমাস দুটোই কিন্তু প্রোটিনের অভাবে হয়, দুটোই কিন্তু প্রোটিনের অভাবে হয়। এবং এই দুটোই কিন্তু নর্মালি কাদের ক্ষেত্রে হয়? বাচ্চাদের ক্ষেত্রে হয়, বড়দের ক্ষেত্রে কিন্তু কম হয়। এগুলো বাচ্চাদের ক্ষেত্রে হয়। মোটামুটি 0 থেকে জন্ম থেকে 5 বছর বয়সী অবধি বাচ্চাদের হয়ে থাকছে। আচ্ছা, মিনারেল ডিজিজ, মিনারেল খনিজ সম্পদের অভাবে কি কি রোগ হতে পারে? ক্যালসিয়ামের অভাবে হতে পারে রিকেটস। রিকেটস কিন্তু ভিটামিন ডি এর অভাবেও ঘটে। ফসফরাসের অভাবে কি ঘটছে? অস্টিওম্যালেশিয়া ঘটে। এছাড়া কিন্তু কারণ আমাদের যে হাড় আছে, বোনের মেন স্ট্রাকচার কিন্তু দুটো জিনিস দিয়ে তৈরি, দ্যাট ইজ ক্যালসিয়াম এবং ফসফরাস, এই দুটো দিয়ে তৈরি। আয়োডিনের অভাবে কি ঘটে? ক্রেটিনিজম, গয়টার। ক্রেটিনিজম হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হয় এবং গয়টার হয় হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে। আয়রন বা লোহার অভাবে হয় হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, পেডোলজি কোন বিষয় নিয়ে চর্চা করে? মাটি, চর্মরোগ, পক্ষী চর্চা, ভূগর্ভস্থ জল। দেখো আনসার হয়ে যাচ্ছে মাটি। এই সংক্রান্ত আরো কয়েকটা তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। দেখো, ইকথায়োলজি হচ্ছে মাছ সংক্রান্ত বিদ্যাকে বলে। লিমনোলজি হচ্ছে হ্রদ সংক্রান্ত বিদ্যাকে বলে। শিলা সংক্রান্ত বিদ্যাকে আমরা বলছি লিথোলজি। শৈবাল সংক্রান্ত বিদ্যাকে আমরা বলছি ফাইকোলজি। দাঁত সংক্রান্ত বিদ্যাকে বলি ওডন্টোলজি। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলি অঙ্কোলজি। আর অর্নিথোলজি হচ্ছে আমাদের পক্ষী সংক্রান্ত বিজ্ঞান এবং পিডোলজি হচ্ছে আমাদের মৃত্তিকা সম্পর্কিত অধ্যয়ন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি আমরা।
সৌর প্যানেলে কি ব্যবহৃত হচ্ছে? ফসফরাস, ক্যাডমিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম ফয়েল। কি ব্যবহৃত হচ্ছে আমাদের এতে? আনসার হয়ে যাচ্ছে দেখো সিলিকন ব্যবহৃত হয়। দেখো আমাদের যে সিলিকন সেটা কি, সেটা হচ্ছে কিন্তু এক ধরনের অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। অর্ধ পরিবাহী কাকে বলছে? এটা একটা বিশেষ ধরনের পরিবাহী যেখানে তড়িৎ পরিবাহতা পরিবাহী এবং অন্তরক, পরিবাহী মানে হচ্ছে যে কন্ডাক্টর, খুব ভালো কন্ডাক্টর, আর যে অন্তরক মানে যে ইনসুলেটর, মানে যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় না, তাদের কোথাও মাঝামাঝি এই অর্ধপরিবাহী তড়িৎ পরিবাহ ক্ষমতাটা বিলং করে। এক্সাম্পল কি কি? সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, এগুলো হচ্ছে আমাদের অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের এক্সাম্পল। এবং এই সৌর প্যানেল কিন্তু একটা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হচ্ছে। সৌর প্যানেলের কাজটা কি? সৌর প্যানেল বা সোলার প্যানেল কি কাজ করছে? সূর্যের যে আলোক শক্তি থাকছে তাকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করছে। এবং এর জন্য যে সৌর প্যানেল থাকে তার মধ্যে কি থাকে? ফটোভোল্টাইক সেল বা সৌর কোষ থাকে। এই সৌরকোষ কি করছে? সূর্যরশ্মিকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরির একটা ব্যবস্থা করছে এবং অনেকগুলো সৌরকোষ নিয়ে কিন্তু সৌর প্যানেলটা তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন যাচ্ছি আমরা। দাঁতের শক্ত এনামেল আসলে কি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড। দেখো আনসার হয়ে যাচ্ছে আমাদের ক্যালসিয়াম ফসফেট। আমাদের যে দাঁত থাকছে, এই যে দাঁত থাকছে, দাঁত কি থাকে? দাঁত কিন্তু তোমার অনেক 4টে অংশে বিভক্ত। প্রথম পার্ট হচ্ছে এনামেল, যেটা সবচেয়ে বাইরে পার্ট থাকে এনামেল, যেটাকে আমরা বলছি আমাদের হার্ডেস্ট পার্ট অফ দ্য বডি। এনামেলকে কিন্তু আমরা আমাদের হার্ডেস্ট পার্ট অফ দ্য বডি বলছি, ওকে। এবং এর সঙ্গে কি থাকে? ডেন্টিন থাকে, যেটা দাঁতের ভেতরের স্তরটা ডেন্টিন, যেটা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম ক্লোরাইড, সরি, এনামেলটা তৈরি হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে তৈরি, যার মধ্যে আমাদের অপশানে কিন্তু এই ক্যালসিয়াম ফসফেটটা ছিল, আমরা ওটা আনসার দিয়ে দিয়েছি। ডেন্টিন কোনটা? যে মাঝের স্তরটা থাকে। এরপর থাকে দন্তমজ্জা বা পাল্প, যেটা কি থাকে? অপেক্ষাকৃত নরম প্রকৃতির হয়। এবং নিচে থাকে হচ্ছে সিমেন্ট, যেটা কি, যেটা দাঁতকে চোয়ালের সঙ্গে আটকে রাখতে সাহায্য করে, সেটা হচ্ছে আমরা বলি সিমেন্ট, এই জায়গাটা। নেক্সট কোশ্চেন যাচ্ছি। নিচে কোন প্রাণী সমষ্টির হৃদয় 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট? উভচর, সরীসৃপ, পাখি, কুমির, পাখি, স্তন্যপায়ী প্রাণী, কুমির, টিকটিকি, কচ্ছপ, টিকটিকি, স্তন্যপায়ী প্রাণী, পাখি। দেখো কোনটা উত্তর হবে। দেখো আনসার হয়ে যাচ্ছে আমাদের কুমির, পাখি এবং স্তন্যপায়ী প্রাণী। কেন হয়ে যাচ্ছে আনসারটা দেখে নিচ্ছি। আমাদের যে উভচর থাকছে, উভচরের হৃৎপিণ্ড কিন্তু 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট থাকছে, ঠিক আছে। আচ্ছা, সরীসৃপ যে থাকছে, উভচরটা বাদ হয়ে যাচ্ছে, তাহলে সরীসৃপ যে থাকছে, সরীসৃপদের হৃদয় কীরকম হয়? হাড়টা অসম্পূর্ণ 4টা প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, অসম্পূর্ণ। কিন্তু কুমির একটা সরীসৃপ হলেও কিন্তু কুমিরের সেটা হয় না। কুমির, পাখি এবং স্তন্যপায়ী একমাত্র এদেরই কিন্তু হৃৎপিণ্ডটা থাকে পরিপূর্ণ 4টা প্রকোষ্ঠযুক্ত থাকে, যার মধ্যে 2টি থাকে হচ্ছে অলিন্দ এবং 2টি থাকে হচ্ছে নিলয়। আনসার হচ্ছে আমাদের অপশন বি। নেক্সট কোয়েশ্চেন। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র কোনটি? সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র কোনটি? ফ্ল্যাক্সমিটার, ফ্যাডোমিটার, এন্ডোস্কোপ, গ্যালভানোমিটার। আনসার হচ্ছে আমাদের ফ্যাডোমিটার। গ্যালভানোমিটার কি করছে? গ্যালভানোমিটার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি এবং পরিমাণ নির্ণয় করা হয়, তাকে আমরা গ্যালভানোমিটার বলছি। ফ্লাক্সমিটার কি বলছি? যেটা আমাদের চৌম্বক যে ফ্লাস্ক বা চৌম্বক ক্ষেত্র পরিমাপ করতে ব্যবহৃত হচ্ছে। এন্ডোস্কোপ কি না, এটা একটা যন্ত্র চিকিৎসা মেডিকেল ফিল্ডে ব্যবহৃত হয়, যার মধ্যে একটা ছোট্ট টর্চ টাইপের জিনিস লাগানো থাকে, যেটা শরীরে একটা নলের মাধ্যমে ঢুকিয়ে দিয়ে শরীরে ভিতর বা অঙ্গের জিনিসগুলোকে দেখতে ব্যবহার করা হয়। এবং যে পদ্ধতি ইউজ করে এই জিনিসটা করা হয় তাকে বলা হয় হচ্ছে এন্ডোস্কোপি। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। ক্যান্সারের চিকিৎসাতে ব্যবহৃত হয় না এমন আইসোটোপটি কি হবে? আয়োডিন 131, সোডিয়াম 24, ফসফরাস 32, কোবাল্ট 60। ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় না,
দেখো প্রশ্নটা দেখো। আচ্ছা, এখানে তোমাদের যদি নর্মালি থাকে যে উত্তরটা মানে এখানে যদি প্রশ্ন থাকতো যে, আচ্ছা আগে এটা বলে নিই তারপর দেখো আনসার হয়ে যাবে হচ্ছে সোডিয়াম 24, যেটা নর্মালি ব্যবহৃত হয় না। পরের পেজে একবার দেখে নাও। আয়োডিন 131 কী কী কাজে লাগে? থাইরয়েড গ্রন্থির ক্যান্সার নির্ণয়ে কাজে লাগে এবং চিকিৎসা করতে কাজে লাগে। ফসফরাস 32 কিসে কাজে লাগে? এটা কিন্তু পলিসাইথেমিয়া যেটা হয় বা নির্দিষ্ট ধরনের লিউকেমিয়া এগুলো মানে ডিটেক্ট করতে হেল্প করছে। কোবাল্ট 60 কী করতে কাজে লাগে? কোবাল্ট থেরাপি মাধ্যমে ইউজ করতে কাজে লাগে। কোবাল্ট থেরাপি এতে কি হয় না, কোবাল্ট 60 থেকে একটা গামা রশ্মির গুচ্ছ বেরোয়, যে রশ্মি গুচ্ছটা যে ক্যান্সারের জন্য যে তৈরি টিউমারটা থাকে সেই টিউমারের টিস্যুগুলোকে মেরে ফেলতে সাহায্য করে রেডিয়েশন থেরাপির মাধ্যমে। তাহলে একমাত্র সোডিয়াম 24 কী করতে কাজে লাগছে? ইসিএফ বা এক্সট্রা সেলুলার ফ্লুইড যেটা তার পরিমাপ করতে ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে আনসার হয়ে যাচ্ছে আমাদের সোডিয়াম 24। অনেক সময় একটা প্রশ্ন আসে এখান থেকে যে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় এরম আইসোটোপটি কি? যদি এই প্রশ্নটা থাকতো, অপশন যদি এটাই থাকতো, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করতে? কোবাল্ট 60টা উত্তরে দিতে। কারণ কোবাল্ট 60টা কিন্তু বহুল ব্যবহৃত, এটাই হচ্ছে বহুল ব্যবহৃত, বাকিগুলোর ব্যবহারগুলো একটু কম, ফসফরাস 32 এবং আয়োডিন 131-এর। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। উদ্ভিদের ফ্লোয়েম যে কার্য করে, খনিজ সরবরাহ, জলের সংবহন, খাদ্য পরিবহন, কাণ্ডকে শক্তি যোগানো। খাদ্যের পরিবহন। ড্যাশ কলা তৈরি হয় মৃত কোষ থেকে? কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, এরেনকাইমা। দেখো আনসার হয়ে যাচ্ছে আমাদের স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা কিন্তু সজীব কোষ দিয়ে তৈরি, সব সজীব কোষ দিয়ে তৈরি হচ্ছে আমাদের প্যারেনকাইমা। স্ক্লেরেনকাইমা হচ্ছে সমস্ত মৃত মানে বেশিরভাগ অংশ মৃত কোষ বা শক্ত প্রকৃতির। আর কোলেনকাইমা হচ্ছে যে প্যারেনকাইমা এবং তোমার স্ক্লেরেনকাইমা এদের মাঝখানে যে বর্তমান থাকে তাকে আমরা বলি হচ্ছে কোলেনকাইমা। অ্যারেনকাইমা কি? কিছু কিছু প্যারেনকাইমা কোষের অভ্যন্তরটা বায়ু বা এয়ার দ্বারা পূর্ণ থাকে, তাদেরকে আমরা বলছি হচ্ছে এরেনকাইমা। আর যদি কোনো প্যারেনকাইমা কোষে ক্লোরোফিল যুক্ত হয় তখন তাকে আমরা বলি হচ্ছে ক্লোরেনকাইমা। ওকে, নেক্সট কোশ্চেন যাচ্ছি। ঘাড়ের কাছে আংটি সদৃশ যে অংশটি থাকে তাকে কি বলে? কার্টিলেজ, অ্যারোলার, জয়েন্ট, ভার্টিব্রেট। আনসার হচ্ছে আমাদের কার্টিলেজ। আধুনিক পিরিয়ডিক টেবিলে জিগজ্যাগ লাইন কাকে পৃথক করছে? হ্যালোজেন এবং ধাতু, অধাতু এবং ধাতু, উপধাতু এবং ধাতু, উপধাতু এবং অধাতু। দেখো আনসার হয়ে যাচ্ছে অধাতু এবং ধাতু। আচ্ছা, আমাদের যে পিরিয়ডিক টেবিলটা, আমি এখানে পুরো পিরিয়ডিক টেবিলটা দেখাইনি, এখানে গ্রুপ 1, 2 দেখিয়েছি আর তারপরে 12 থেকে 18 দেখেছি, মাঝখানে ট্রানজিশন মৌলগুলোকে আমি এখানে কিন্তু দেখাইনি। তো এখানে দেখো এই যে 13 নম্বর থেকে শুরু হয়েছে আমাদের, যেটা তোমার বোরন, তারপর সিলিকন, তারপর এই যে এগুলো জার্মেনিয়াম, আর্সেনিক, তারপরে এই যে তোমার অধাতু এবং এদিকে যে ধাতু, এই দুটোকে মাঝখানে আলাদা করছে যে লাইনটা, এরকম জিগজ্যাগ করে হয়েছে, এটাকে আমরা বলছি হচ্ছে আমাদের জিগজ্যাগ লাইন, যেটা শুরু হয় হচ্ছে কার্বন থেকে, একটা এদিকে কার্বনের একটা অংশ থেকে শুরু হচ্ছে এবং আলটিমেটলি কিন্তু র্যাডনে গিয়ে শেষ হচ্ছে। আচ্ছা, এবার আমরা এখানে এই লাইনটাকে আরও কিছু লাইন বলে, একটা হচ্ছে অ্যাম্ফোটেরিক লাইন বলে, একটা বলে হচ্ছে মেটাল নন মেটাল লাইন, কারণ এটা লাইনটা দ্বারা কিন্তু ধাতু এবং অধাতুকে আলাদা করা হচ্ছে। এই দিকের সাইডগুলো হচ্ছে ধাতু, এই দিকের সাইডগুলো হচ্ছে অধাতু। আচ্ছা, আর একটা বলা হচ্ছে দ্য সেমি মেটাল লাইন, মানে এইগুলো কিন্তু সেমি মেটাল লাইন, এটা বলা হচ্ছে। আর একটা হচ্ছে দ্য মেটালয়েড লাইন, সবকটা কিন্তু একটাকেই বলা হচ্ছে মেটালয়েড লাইন। কেন? কারণ এইগুলো কিন্তু সব হচ্ছে ধাতু কল্প বা মেটালয়েড। ওকে, আর একটা বলা হয় দ্য স্টেয়ারকেস, মানে সিঁড়ি বলা হয়। পিরিয়ডিক টেবিলের
স্টেয়ারকেস। তাহলে এতগুলো নাম হচ্ছে এই একটা জিগজ্যাগ লাইনের। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 105, 106, 104, 115, 115। সোডিয়াম কার্বনেটটা কি? 106 হচ্ছে আনসার। সোডিয়াম কার্বনেট হচ্ছে একটা অজৈব রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে NO2CO3। অন্য নামগুলো কি? ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা, সোডা অ্যাশ এবং সোডা ক্রিস্টাল নামেও এটা পরিচিত হয়ে যাচ্ছে। তাহলে সোডিয়ামের আণবিক ভর কত? আমরা জানি 23। তাহলে দুটো আছে Na2CO3, Na2CO3 ভীষণই সোজা। 23 × 2 প্লাস কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16। তাহলে 3 অণু অক্সিজেন আছে, মানে 3 × 16। উত্তর হয়ে যাচ্ছে আমাদের কত? 23 দুগুণ হচ্ছে আমাদের 46 প্লাস 12 প্লাস হচ্ছে 48। উত্তর হয়ে যাচ্ছে আমাদের 106। নেক্সট কোশ্চেন যাচ্ছি, ড্যাশের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? সিলিকন, ফসফরাস, হিলিয়াম, সালফার। কোনটা? দেখো, হিলিয়ামের পারমাণবিক সংকেত হচ্ছে 2, তাই জন্য হিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে সবচেয়ে কম। তাহলে যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ এখানে কার মধ্যে কিরকম হবে? সবচেয়ে কম হবে হিলিয়ামের, তারপরে সিলিকনের, তারপরে সালফারের এবং তারপরে ফসফরাসের। দেখে নাও পরের পেজটাতে তোমরা। দেখো এখানে দেখো সব থেকে কম কার? এই যে হিলিয়ামের। ঠিক আছে, তাহলে যত, কারণ বাঁ দিক থেকে যত যাচ্ছে আমাদের অ্যাটমিক রেডিয়াসটা কি করছে? কমে যাচ্ছে বা ডিক্রিজ করছে যত বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। আর ওপর থেকে যত নিচের দিকে আছে তত কিন্তু অ্যাটমিক রেডিয়াসটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে বা বাড়ছে। নেক্সট কোশ্চেন যাচ্ছি আমরা, সঠিক বিবৃতিতে চিহ্নিত করুন। হিলিয়ামের রয়েছে সর্বাধিক আয়োনাইজেশন শক্তি। আচ্ছা, এগুলো হচ্ছে সবই তরল। স্ক্যান্ডিয়াম, ফ্রান্সিয়াম, মার্কিউরি, গ্যালিয়াম, ব্রোমিন এগুলো সবই তরল। কপার, অরাম, Au এবং As, আর্সেনিক হচ্ছে কয়নেজ ধাতু। স্ক্যান্ডিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। বলছে কোনটা সত্যি? দেখো আনসার হয়ে যাচ্ছে অপশন এ, দ্যাট ইজ হিলিয়ামের রয়েছে সর্বাধিক আয়োনাইজেশন শক্তি। কেন দেখে নিচ্ছি। আয়োনাইজেশন শক্তি কাকে বলছে? না, যখন একটি গ্যাসীয় পরমাণু বা আয়ন থেকে একটা ইলেকট্রনকে সরাতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে আমরা বলছি আয়োনাইজেশন শক্তি। এখন হিলিয়ামে কি থাকে? 1s এ দুটো ইলেকট্রন থাকছে, He2, কারণ ওটার ছোট্ট একদম একটাই কক্ষপথ থাকছে। তাহলে একটাকেও সরাতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হলো তা হলো পিরিয়ডিক টেবিলের সর্বোচ্চ। কারণ কি? ও কিন্তু একদম নিউক্লিয়াসের পাশেই থাকছে, তাই ওকে কিন্তু এখান থেকে একটা ইলেকট্রনকে সরাতে হিলিয়ামের ক্ষেত্রে অনেক বেশি শক্তি প্রয়োজন হবে। তাই আয়োনাইজেশন শক্তি কিন্তু হিলিয়ামের হচ্ছে সব থেকে বেশি। সবচেয়ে হালকা ধাতু এখানে লিখেছে স্ক্যান্ডিয়াম, কিন্তু না, হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। আর তরল ধাতু দুটো হয়, একটা হচ্ছে গ্যালিয়াম, একটা হচ্ছে পারদ রুম টেম্পারেচারে। তার মধ্যে সবচেয়ে হালকা তরল ধাতু হচ্ছে গ্যালিয়াম আর সবচেয়ে ভারী তরল ধাতু হচ্ছে পারদ। আর কয়নেজ মেটাল বা মুদ্রা ধাতু কাকে বলা হচ্ছে? মুদ্রা ধাতু বলা হয় কপার মানে তামা, অরাম মানে সোনা, এজি মানে হচ্ছে রূপা। এদের তিনটেকে বলা হচ্ছে কয়নেজ ধাতু বা মুদ্রা ধাতু। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, অনুঘটক কাকে বলছে? যে বিক্রিয়ক নির্গত করে, বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করছে, বিক্রিয়ার গতিকে রোধ করছে, বিক্রিয়ককে নিষ্ক্রিয় করছে। একদমই সোজা প্রশ্ন, বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত যে করছে। এবং যেটা ব্যাপার যে অনুঘটক কিন্তু নিজের বিক্রিয়াতে ইনভলভ হয় না, তাই বিক্রিয়ার শেষে কিন্তু অনুঘটককে একই অবস্থায় থাকে, কারণ ও কিন্তু নিজে অপরিবর্তিত থাকছে। 19 নম্বর প্রশ্ন, একটি 12 ভোল্টের ব্যাটারির সঙ্গে 5টি রোধকে যুক্ত করা হয়েছে, যেগুলো হচ্ছে 0.2 ওহম, 0.3 ওহম, 0.4 ওহম, 0.5 ওহম এবং 12 ওহম। কিভাবে রয়েছে? শ্রেণী সমবায় সিরিজে রয়েছে। তাহলে 0.3 ওহম রোধে কত তড়িৎ পরিবাহন হবে? দেখো আমাদের শ্রেণী সমবায় যেটা থাকছে তুল্য রোধে কি হয়ে যাচ্ছে? আর ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 প্লাস R5। তার মানে যুক্ত করে নাও 0.2 প্লাস 0.3 প্লাস 0.4 প্লাস 0.5 প্লাস 12 ওহম, সব মিলে হয়ে যাচ্ছে 3 2 5 আর 4 9 আর 5 12
13.4 ওহম। এখন ওহমের সূত্র অনুসারে কি ভি ইজ ইকুয়ালস টু আই আর, তাহলে আমার এখানে ভি কত বলে দিয়েছে, ভি বলে দিয়েছে আমাকে হচ্ছে 12 ভোল্ট বলে দিয়েছে, এই যে 12 ভোল্টের ব্যাটারি, বি হচ্ছে 12 ভোল্ট আমার। তাহলে আর আমাকে বার করতে হবে কি, তাহলে আই ইকুয়ালস টু এখান থেকে পেয়ে যাচ্ছে কি ভি বাই আর। তাহলে আর হচ্ছে 13.4, ভি হচ্ছে 12, জাস্ট ফর্মুলাতে ফেলে দিচ্ছি, বাই 13.4, আনসার কত হয়ে যাচ্ছে আমাদের 0.895। ঠিক আছে, আনসার আছে আমাদের অপশন, যেখানে না উল্টে গেছে জিনিসটা, হ্যাঁ নিচে এইটা হবে 0.895টাই হবে। ওকে, অপশনটা উল্টে গেছে, এটা একটু ঠিক করে নিও। আনসার আছে আমাদের 0.895 অ্যাম্পিয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। নাইট্রিক অ্যাসিডের বলয় পরীক্ষায় নিচের কোনটি FeSO4 এর সঙ্গে তোমার বাদামি বলয় বিক্রিয়া করবে বা বাদামি বলয় উৎপন্ন করবে, যেটা FeSO4 হ্যাঁ উৎপন্ন করবে। দেখো FeSO4 ফেরাস সালফেটের সঙ্গে যখন NOর বিক্রিয়া হয় তখন তৈরি হয় হচ্ছে FeSO4NO, নাইট্রোসো ফেরাস সালফেট। তাহলে এই যে জিনিসটা তৈরি হয় এটা কিন্তু এর নাম হচ্ছে নাইট্রোসো ফেরাস সালফেট, ফেরাস সালফেট, এবং এর রং এই একটা বৃত্ত টাইপের জিনিস তৈরি করে, যাটা রং হচ্ছে বাদামি বৃত্ত তৈরি করে। আনসার হয়ে যাচ্ছে আমাদের তাহলে কি NO হচ্ছে আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। মানুষের স্বাভাবিক প্রবাহী বায়ুর পরিমাণ বা টাইডাল ভলিউমের স্বাভাবিক মান কত? টাইডাল ভলিউমকে সংক্ষেপে বলা হয় হচ্ছে টিভি। টিভি কি, দেখো এর মান হচ্ছে 500 মিলিলিটার, বা এটা আমরা বলতে পারি 0.5 লিটারও বলতে পারি। কি এটা, বিশ্রামকালীন অবস্থাতে স্বাভাবিক প্রশ্বাস গ্রহণের সময় কোনো ব্যক্তির দুটি ফুসফুসে যে পরিমাণ বায়ু প্রবেশ করছে অথবা স্বাভাবিক নিঃশ্বাস ত্যাগের সময় যে পরিমাণ বায়ু দুটি ফুসফুস থেকে দেহের বাইরে নির্গত হয়ে যাচ্ছে তাকেই আমরা বলছি প্রবাহী বায়ুর পরিমাণ বা টাইডাল ভলিউম, যার মান হচ্ছে স্বাভাবিক, এটা নর্মাল মানুষের ক্ষেত্রে সুস্থ 500 মিলিলিটার। কোন মেরুদণ্ডী শ্রেণীর অন্তর্গত প্রাণীরা সর্বাধিক সংখ্যক অবলুপ্ত প্রায়, মানে প্রায় অবলুপ্ত হয়ে গেছে, তাদেরকে আমরা কি বলছি, স্তন্যপায়ী, মাছ, সরীসৃপ, পক্ষী, এদের মধ্যে কারা পড়ছে? তো আনসার হয়ে যাচ্ছে আমাদের এক্ষেত্রে সরীসৃপ প্রাণীর শ্রেণীরা সব থেকে বেশি অবলুপ্ত হয়ে গেছে। এবার এটা নিয়ে একটু মতভেদ আছে, কেউ কেউ বলতে পারে যে স্তন্যপায়ী শ্রেণীরও বলতে পারে, তবে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে সরীসৃপ। নেক্সট হচ্ছে কোন মৌলটি ঘরের উষ্ণতাতে কঠিন অবস্থায় থাকছে? কোন মৌলটি ঘরের উষ্ণতাতে কঠিন অবস্থাতে থাকছে? দেখো আনসার হয়ে যাচ্ছে আমাদের আয়োডিন। কেন আয়োডিন হয়ে যাচ্ছে? দেখো আয়োডিন কিন্তু ঘরের উষ্ণতায় কঠিন থাকছে, এবং ব্রোমিন যে থাকছে সে থাকছে তরল অবস্থাতে, এবং ফ্লোরিন এবং ক্লোরিন এরা কি থাকছে তো সাধারণ উষ্ণতাতে গ্যাসীয় অবস্থায় থাকছে। নেক্সট কোয়েশ্চেন, একটি স্টিলের তৈরি গোলাকৃতি বলকে যদি আমি পারদপূর্ণ পাত্রে রাখি তাহলে বলটি পারদে ডুবে যাবে, পৃষ্ঠতলে ভাসবে, আংশিকভাবে ডুববে, পারদে পুরোপুরি দ্রবীভূত হয়ে যাবে। দেখো ফার্স্ট তো স্টিলের সাথে পারদ কি করবে, কোনো রিয়াকশন করবে না, তাই দ্রবীভূত হয়ে যাবে, ব্যাপারটা তো হতে পারে না। 2 নম্বর, পারদ কি ডুবে যাবে, পারদে কি ডুবে যাবে? আচ্ছা, এখানে কে ভাসবে যদি ঘনত্বটা বেশি হয়? দেখো পরের পেজে আমি তোমাদের দিয়েছি যে কোনো কয়েকটি বিশেষ দরকারি ধাতুর ঘনত্ব বা ডেনসিটি। দেখো ম্যাগনেসিয়াম, এখানে তুমি প্রথমে আমাদের দরকারিটা দেখে নিয়ে হচ্ছে, প্রথম হচ্ছে আয়রন বা স্টিল, তার ঘনত্ব কত 7.8, আর মার্কিউরি বা পারদের ঘনত্ব কত 13.6। তাহলে যদি কোনো একটা পাত্রে আমি পারদকে রেখে তার উপর স্টিলের বলটাকে দিই তাহলে তো পারদটা বেশি ভারী, তাহলে লোহার বলটাকে তো লোহার বলটা তো ওকে মানে ওর ডেন্সিটি তো কম, তাহলে লোহার বল নিশ্চয়ই কী হবে, ডুববে না, লোহার বলটা কি হবে, ভেসে থাকবে। তাহলে এখানে আনসার কিন্তু আমাদের পৃষ্ঠতলে ভাসবে, অপশন বি হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে তোমরা কয়েকটা কিন্তু ডেন্সিটিটা দেখে নাও, যেমন হচ্ছে ব্রাশ, যেটা হচ্ছে একটা মিক্সচার টাইপের, তার হচ্ছে ডেন্সিটি হচ্ছে 8.4, কপারের ডেন্সিটি হচ্ছে 9.0, সিলভারের বা রূপার হচ্ছে 10.5, এবং গোল্ডের হচ্ছে 19.3 সব থেকে বেশি ঘনত্ব।
আচ্ছা, এদের কিছু আমি সিম্বলও দিয়ে দিচ্ছি, আজকাল পরীক্ষাতে খুব সিম্বল আসে তাই জন্য। ম্যাগনেসিয়াম হচ্ছে Mg, অ্যালুমিনিয়াম হচ্ছে Al, জিঙ্ক হচ্ছে Zn, আয়রন হচ্ছে স্টিল Fe। আচ্ছা, ব্রাস্ত হচ্ছে একটা সংকর ধাতু, কপার হচ্ছে Cu, সিলভার হচ্ছে Ag, আর্জেন্টাম যার ফুল নাম হচ্ছে আর্জেন্টাম, যেটা আমাদের ল্যাটিন একটা শব্দ। মার্কিউরি হচ্ছে Hg, আর গোল্ড হচ্ছে অরাম, এটাও একটা ল্যাটিন একটা শব্দ, ঠিক আছে। নিচে পরে কোশ্চেন, কোনো একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা হয়ে যাচ্ছে 36, তাহলে মৌলটির পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন সংখ্যা কত হবে? 17, 19, 36, 54। দেখো, কোনো মৌলের পরমাণুতে পারমাণবিক সংখ্যা 17 মানে হচ্ছে তার প্রোটন সংখ্যা হচ্ছে তোমার মানে 17, ঠিক আছে। তাহলে কোনো মৌলের ভর সংখ্যা কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা, যেটার মান বলে দিয়েছে 36। আবার পারমাণবিক সংখ্যা কত? এটা শুধুমাত্র নাম্বার অফ প্রোটন বা প্রোটনের সংখ্যা, যেটার মান বলে দিয়েছে 17। তাহলে নিউট্রন সংখ্যা কত হয়ে যাবে? সিম্পল, আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করব, তাহলে পেয়ে যাব দ্যাট ইজ 36 মাইনাস 17, 19। একদম সোজা প্রশ্ন। কোন ধাতুটি পারদ সংকর গঠন করে না? লোহা, সোডিয়াম, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম। দেখো, যখনই কারো কোনো ধাতুর সঙ্গে পারদ সংকর তৈরি করে তাকে আমরা কি বলছি? সবসময় মনে রাখবে অ্যামালগাম বলি। ওকে, তাহলে সোডিয়ামের সঙ্গে যখন পারদ তৈরি করে Hg তৈরি হয় তাকে আমরা বলি সোডিয়াম অ্যামালগাম। জিঙ্কের সাথে যখন পারদ তৈরি করে তাকে আমরা বলি হচ্ছে জিঙ্ক অ্যামালগাম। ম্যাগনেসিয়ামের সঙ্গে যখন তৈরি করে তাকে আমরা বলি ম্যাগনেসিয়াম অ্যামালগাম। একমাত্র কিন্তু লোহার সাথে পারদ সংকর কোনো তৈরি হয় না। নেক্সট কোশ্চেন যাচ্ছি, গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে কিভাবে রূপান্তরিত করা যেতে পারে? সমান্তর সমবায় উচ্চরোধ যুক্ত করে, শ্রেণী সমবায়ে উচ্চরোধ যুক্ত করে, শ্রেণী সমবায়ে নিম্নরোধ যুক্ত করে, সমান্তর সমবায়ে নিম্নরোধ যুক্ত করে। এটা হচ্ছে যদি একটা উচ্চ রোধকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি তাহলে কিন্তু গ্যালভানোমিটারকে ভোল্টমিটারে রূপান্তরিত করা যায়। আনসার এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, দুই খণ্ড বরফকে যদি চেপে ধরি তাহলে সেটি এক খণ্ডে বরফে পরিণত হয়। দুটো বরফ নিলাম আমি, দুদিক দিয়ে চাপ দিচ্ছি, চাপ দিলে দেখা যাবে খানিকক্ষণ বাদে এই দুটো মাঝখানে গ্যাপটা কমে গিয়ে এরকম দুটো বরফ কি হয়ে গেছে, পুরোপুরি আটকে গেছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে একটা বিশেষ নাম বলে, সেটা হচ্ছে পুনঃশীলী ভবন। জিনিসটা কেন ব্যাপারটা কি হয় অ্যাকচুয়ালি, যখন এই বরফ বা জলের যে ব্যাপারটা হয়, জলের আমরা জানি যে ব্যতিক্রান্ত প্রসারণ হয়, যেটা আমরা ক্লাস করেছি, যারা ক্লাস করে তারা জানে। তো জলে কি হয়, কিছু কিছু মানে চাপের ওপর কিন্তু গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো নির্ভর করছে। তো চাপের ওপর, তো চাপ দিয়ে কি হচ্ছে, কোনো কঠিন বস্তুকে তরলে পরিণত করে যেই মাধ্যমে চাপটাকে হ্রাস করি তখনই সেটা আবার তরল থেকে কি হয়ে যায়, কঠিন পদার্থে রূপান্তরিত হয়ে যায়। দুটো বরফ নিয়ে যেই মাত্র আমি চাপ দিচ্ছি এই জায়গাটা জলটা মানে বরফটা গলে জল হয়ে যাচ্ছে, দিয়ে ওরা পরস্পর আটকে যাচ্ছে, আর যেই চাপটা রিলিজ করছি এই জলটা কঠিনে পরিণত হয়ে যাচ্ছে, দিয়ে দুজনে কি হচ্ছে, পুরোপুরি দুটো জায়গা এরমভাবে আটকে যাচ্ছে। আচ্ছা, এটাতে কি হচ্ছে, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক হ্রাস পায়। এই লজিকটাকে কাজে লাগিয়ে ব্যাপারটা করা হচ্ছে, কারণ গলনাঙ্ক হ্রাস পাচ্ছে বলেই কিন্তু গলে জলে পরিণত হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, একই উপাদানে দুটি রোধকের রোধ সমান, রোধ দুটির দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 4:9, তাহলে রোধ দুটির ব্যাসের অনুপাত কত? দেখো, যখন বলেছে যে উপাদান দুটো এক, তার মানে এদের কি হচ্ছে, এদের আপেক্ষিক রোধটা অপরিবর্তিত থাকবে। আপেক্ষিক রোধ কি হয়ে যাচ্ছে, অপরিবর্তিত, মানে হচ্ছে রোটা সমান। তাহলে আমরা যদি প্রথম রোধটা কি হচ্ছে, রোধ দুটি যদি আমরা আর ধরছি, রোধ সমান বলেছে, আমি প্রথম রোধটাকে R1 ধরছি, R ইকুয়ালস টু রো ইন্টু L1 বাই A1, এটা প্রথম রোধকের জন্য, যেখানে আপেক্ষিক রোধটা কিন্তু একই আছে। তাহলে কি বলছে, রো L1 বাই, এবার A মানে কি, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দ্যাট ইজ পাই ডি স্কোয়ার। এবার কি বলেছে, দুটির দৈর্ঘ্যের অনুপাত হয়ে যাচ্ছে আমার 4:9, তাই না?
অনুপাতটা হয়ে যাচ্ছে আমার 4:9, দৈর্ঘ্য হচ্ছে 2/3 ভাগ হয়ে যাচ্ছে 2/3। তাহলে এখানে আমি কি করছি, d1 স্কোয়ার বাই 2 এর হোল স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 4 রো ইন্টু L1 বাই পাই d1 স্কোয়ার। ঠিক আছে, এবার পরের রোটা দেখছি। নেক্সট R2 সেম ভাবে করছি, রো L1 বাই A2 স্কোয়ার। ঠিক আছে, সেম ভাবে এখানে কি হয়ে যাচ্ছে, একই ফর্মুলাতে ইউজ করছি, 4 রো ইন্টু L2 বাই পাই d2 স্কোয়ার, একই দুটো। আবার এখানে কি বলে দিয়েছে যে R1 ইকুয়ালস টু R2। এক মিনিট, হ্যাঁ ঠিক আছে। আবার এখানে কি বলে দিয়েছে আমাকে, দুটি রোধকের রোধ সমান, তার মানে R1 ইকুয়ালস টু R2, তাই না? R1 ইকুয়ালস টু R2। এবার তাহলে আমাকে কি বার করতে হবে, যে আমি দুটোকে সমান করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে রো L1 বাই পাই d1 স্কোয়ার। আচ্ছা, এখানটা মুছে দিচ্ছি, এভাবে লিখছি পাই, দাঁড়াও খিচিবিচি হয়ে গেছে, কালারটা চেঞ্জ করে দিলে কি, R1 ইকুয়ালস টু R2, তাহলে 4 রো L1 বাই পাই d1 স্কোয়ার ইকুয়ালস টু 4 রো L2 বাই পাই d2 স্কোয়ার, সেম হয়ে যাচ্ছে। এবার তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি d1 স্কোয়ার বাই d2 স্কোয়ার ইকুয়ালস টু L1 বাই L2। মানে এটাই তো আমার দৈর্ঘ্যটা, আমি সেই হিসেবেই তো করছি, যেটা মান আমাকে 4:9 বলে দিয়েছে, দ্যাট ইজ 4/9। তাহলে d1 বাই d2 কি পেয়ে যাচ্ছি, 2/3। তাহলে আনসার কি হচ্ছে আমাদের d1 বাই d2। ঠিক আছে, আনসার হচ্ছে 2/3, আনসার হচ্ছে আমাদের অপশন বি। কোনো পর্যায়ে প্রথম মৌল থেকে আরম্ভ করে ডান দিক দিয়ে অগ্রসর হলে মৌলসমূহের বিজারণ ক্ষমতা কি হবে, বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, একই থাকবে, অনিয়মিতভাবে বৃদ্ধি পাবে? আনসার হচ্ছে আমাদের হ্রাস পাবে। আচ্ছা, ইঞ্জিনের রেডিয়েটারে ঠান্ডা করার জন্য জল ব্যবহৃত হয় কারণ জলের স্ফুটনাঙ্ক নিম্ন, জলের উচ্চ আপেক্ষিক তাপ, জলের কম ঘনত্ব, জলের সহজলভ্যতা। আনসার হচ্ছে আমাদের জলের আপেক্ষিক তাপটা উচ্চ। আপেক্ষিক তাপ কাকে বলছে না, একক ভরে কোনো পদার্থের উষ্ণতা যদি 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপের একক কি, সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল পার কেজি কেলভিন। বাঁক নেওয়ার সময় কখনো কখনো গাড়ি উল্টে যায়, যখন গাড়ি উল্টায় তখন ভেতরের চাকা প্রথমে মাটি থেকে স্পর্শচ্যুত হচ্ছে, বাইরের চাকা প্রথম মাটি থেকে স্পর্শচ্যুত হচ্ছে, একই সঙ্গে দুই দিকে দুটি চাকাই মাটি থেকে স্পর্শচ্যুত হয়, যে কোনো একদিকের চাকা প্রথমে স্পর্শচ্যুত হয়। আনসার হয়ে যাচ্ছে ভিতরের দিকে যে চাকা থাকে সেটা মাটি থেকে প্রথম স্পর্শচ্যুত হচ্ছে। আচ্ছা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এই আক্রান্ত রোগীকে নিচের কোনটি দেওয়া হবে, পেনিসিলিন, স্ট্রেপ্টোকাইনেজ, সাইক্লোস্পোরিন, স্টেটিন? আনসার হয়ে যাচ্ছে হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ দেওয়া হবে। কেন দেওয়া হবে, দেখো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা ইনফেকশন কাকে বলছে, ইনফ্রাকশন হবে এটা। হার্টের কোনো অংশে যদি দীর্ঘদিন ধরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যদি না যায় তাহলে তাই পেশিটা কি হয়ে যাচ্ছে, অকেজো হয়ে যাচ্ছে, এবং এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনটাই কিন্তু আর একটা নাম হচ্ছে হার্ট অ্যাটাক। কি হয় স্ট্রেপ্টোকাইনেজ দিলে, স্ট্রেপ্টোকাইনেজ কি করছে, রক্তনালীতে তৈরি হওয়া যে রক্তে যে জমাটবদ্ধ অংশটাকে দ্রবীভূত করে দেয়, এবং তার ফলে কি হয়, রোগীর কিন্তু আরো আস্তে আস্তে শরীরটা ভালো হতে থাকে বা উন্নতি হতে থাকে। আচ্ছা, এই ওষুধটা আর কিসের কাজে লাগে, পালমোনারি এম্বলিজম মানে যেটা ফুসফুসে প্রবলেম, বা পায়ের ভেনাস থ্রম্বোসিস ক্ষেত্রেও যখন যেখানে রক্তটা জমাট বেঁধে যায় সেখানেও কিন্তু এই জিনিসটা ব্যবহৃত হতে পারে। আচ্ছা, পেনিসিলিন কি কাজে লাগে, পেনিসিলিন হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক্স, যেটা
যেটা বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল সংক্রমণের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, যেমন ধরো স্ট্রেপ্টোকক্কাস, তারপরে স্টাফাইলোকক্কাস, বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল যে সংক্রমণ তাতে আমাদের পেনিসিলিনটা ব্যবহৃত হচ্ছে। সাইক্লোস্পোরিনটা কি? এটা হচ্ছে একটা ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট। ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট অনেক সময় কি হয়ে যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে যখন কারোর অঙ্গ প্রতিস্থাপন হয়েছে, কারোর বডিতে হয়তো অন্য কোনোটা বাইরের কোনো অঙ্গ লাগানো হয়েছে, তখন আমাদের দেহের বডি কিভাবে না, যে বাইরে থেকে যে অঙ্গটা এসে সেটাকে কি হয় ফরেন বডি ভাবে, যে আমাদের ইমিউনিটি সিস্টেম কি করে নিজের বিরুদ্ধে নিজে একটা যুদ্ধ ঘোষণা করে। তো এই জিনিসটা করার জন্য কি হয়, আমাদের কখনো কখনো আমাদের নিজেদের ইমিউনিটিকে একটু দুর্বল করে দেওয়া দরকার বা সাপ্রেস করা দরকার। সেইটার জন্য যেটা ওষুধটা ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট। স্টেটিন কি কাজে লাগছে? এটা হচ্ছে একটা ওষুধের একটা গ্রুপ যেটা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। ধানের জমিতে জীবজ নাইট্রোজেনের সংবন্ধন ঘটে কার প্রধানত জাত দ্বারা? সেটি হলো মাইকোরাইজা, সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া, রাইজোবিয়াম। এখন দেখো সবাই তোমরা প্রথমে চোখ কান বুঝে রাইজোবিয়াম বলবে, কিন্তু না, উত্তর কিন্তু সায়ানোব্যাকটেরিয়া। কেন দেখে নাও না, ধানের জমিতে কিন্তু অ্যাজোলা নামে একটা সার ব্যবহার করা হচ্ছে, যেটা অ্যাজোলা নামক যে জলজ ফান্ডটা সেখানে কে থাকে? অ্যানাবিনা থাকে, মানে থাকে। এবং অ্যানাবিনা কিন্তু একটা টাইপ অফ সায়ানোব্যাকটেরিয়া, যেটা কি করছে বাতাসে নাইট্রোজেনকে সংবর্ধন করতে সাহায্য করছে। রাইজোবিয়ামও কি করে? নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে, কিন্তু সেটা শিম্বগোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে। শিম্বগোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে রাইজোবিয়াম সংবর্ধনে সাহায্য করছে। মাইকোরাইজা কি করছে? মাইকোরাইজা হচ্ছে একটা প্রকারের ছত্রাক, যেটা কিছু কিছু ক্ষেত্রে উচ্চ শ্রেণীর উদ্ভিদ, তারপর পাইন গাছ, এদের মূলে মিথজীবী হিসাবে থাকে মাইকোরাইজা। ঠিক আছে, তাহলে আজকে এত অবধি থাকলো তোমাদের। থ্যাংক ইউ ক্লাস, আজকে এত অবধি থাকছে। নেক্সট দিন আবার অন্য কোয়েশ্চেন নিয়ে আসবো।